প্রেমিক ধ্রুবর মারাত্মক স্পর্শ, তার গায়ের মৃদুমন্দ সুঘ্রাণ সবকিছু অদিতিকে মোহিত করে ভীষণ। এমন নয় যে এটা তাদের প্রথম জড়িয়ে ধরা, প্রথম কাছে আসা। এর আগেও ধ্রুব ছুঁয়েছিল ওকে, এভাবেই যত্নে আদুরে ভঙ্গিতে টেনে নিয়েছিল নিজের বুকে। তবে তখন অদিতি দেখেছিল এই ধ্রুবই মারাত্মক উন্মাদনা, ওর পাগলামি, ওর রাগের পারদ। তবে আজ ধ্রুব শুধুই একজন প্রেমিক, ব্যাস। অদিতির প্রেমিক বই, আর সে কিচ্ছুটি নয়। কেটে যায় অনেকটা সময়। ধ্রুব তখনও চোখ বুজে জড়িয়ে ধরে আছে নিজের শখের নারীকে। হঠাৎ করে কেবিনে সৌরভ ঢুকে পড়লেন। তার হাতে মেডিসিনের প্যাকেট, অপর হাতে বাটি। ছেলেকে অদিতির সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে তিনি যারপরনায় লজ্জা পেয়ে গেলেন। মুখ নামিয়ে চলে যাবেন, তার আগেই দেখে ফেলে ওনাকে অদিতি। লজ্জা ভয়ে ও দ্রুত ধাক্কা দিয়ে উঠে ধ্রুবকে। ধ্রুব এই ধাক্কায় ব্যথা পেরে আ করে শব্দ করে উঠে ভ্রু কুঁচকে অদিতির দিকে তাকালো ধ্রুব। অদিতি অস্থিরতায় জমে যায়। চুল কানের পেছনে গুজে নিতে নিতে নিভু গলায় বলল, আপনার বাবা এসেছেন। ধ্রুব চোখ উল্টে ফেলল। চূড়ান্ত হতাশ চোখে পেছনের দিকে চেয়ে নিজের বাবাকে দেখল। সৌরভ ইয়ামিন চলে যেতে নিচ্ছিলেন। পেছন থেকে ধ্রুব ডাকলো না ওনাকে একবারের জন্যে। ও অদিতিকে ছেড়ে দিয়ে আঙ্গুলের নখগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছে। সৌরভকে ধ্রুবর পুরো দমে ইগনোর করা দেখে অদিতি নিজেই তটস্থ হয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। ওড়না সামলে ডেকে বসলো। আঙ্কেল, ভেতরে আসুন না। সৌরভ অদিতির সরল নরম কণ্ঠে পেছনে ফিরে তাকালেন। ধ্রুব অদিতির দিকে কড়া চোখে তাকালো তাৎক্ষণিক। অদিতি অবাক চোখে চেয়ে দেখে ধ্রুবর ইশারাগুলো, অথচ কিছুই বুঝেনি। সৌরভ অদিতির থেকে চোখ সরিয়ে ছেলের দিকে শান্ত ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। তিনি দেখেন তার গুণধর ছেলে মেয়েটাকে রাগি রাগি চোখে কিছু একটা ইশারা করছে। অদিতিও পাল্টা ইশারা করলো চোখ দিয়ে। কি হয়েছে? সৌরভ ওদের ইশারায় কথা বলার মধ্যে দুজনকে থামানোর জন্য হালকা কাশলেন। অদিতি কাশির আওয়াজে দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিল। ধ্রুব অদিতির অবুঝ ভাবখানার দিকে চেয়ে রাগ চেপে মুখ খিচিয়ে রেখে স্রেফ বলল, থ্যাংক ইউ, ক্যারি অন। অদিতি পাত্তা দিল না ধ্রুবকে। ও আবারও নম্র গলায় ভেতরে ঢুকতে বলল সৌরভকে। বারবার এভাবে বলায় সৌরভ রুমে ঢুকলেন। পেছন পেছন ইমন সহ বাকিরাও একে একে রুমে ঢুকে গেল। ওদের হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে অদিতি অবাক হয়ে তাকালো। ধ্রুব এবার মহা বিরক্ত হলো। কত সুন্দর হাক করেছিল অদিতিকে, এর মধ্যে বাগড়া না দিতে পারলে হচ্ছিল না তাদের। ধ্রুবর মুখে নারাজি লেপ্টে আছে। ওর বন্ধুরা বাকিরা সেটা পাত্তা দিল না। রুমে ঢুকে ধ্রুবর আশেপাশে যে যার মতো ধ্রুবর বেডের চারিপাশে জায়গা নিয়ে বসে গেল। অদিতি একবার ধ্রুবর বিরক্তি মাখা মুখ দেখছে, তো আরেকবার ওদের কাজ দেখছে। সৌরভ স্যুপ এনেছেন, স্যুপ থেকে ধোয়া উঠছে। উনি স্যুপ চামচ নিয়ে নাড়িয়ে দিতে দিতে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ডাক্তার বলেছে তরল খাবার খেতে। স্যুপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও। নাকি আমি খাইয়ে? দরকার নেই, আমি পারবো। ধ্রুব কথাটা বলে সৌরভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সুপের বাটি নিজের হাতে নিয়ে নিল। সৌরভ কিছু বললেন না, নাই বা ভ্রু কুচকালেন। উনি অত্যন্ত স্বাভাবিক চোখে ইমনের দিকে তাকিয়ে বললেন, আমার এখানে থাকার দরকার সম্ভবত আর নেই। আমি অফিসে যাব, খেয়াল রেখো ওর। আর সিগারেট খেতে মানা করেছে ডাক্তার, ওকে যেন কদিন না খাওয়া হয়। খেয়াল রেখো তোমার। ইমনরা মাথা নাড়ালো। ধ্রুব স্যুপ খেতে খেতে ব্যঙ্গ করে ফিক করে হাসার ভান করলো সৌরভের চিন্তিত কথার বিপরীতে। সৌরভ ভ্রু কুচকে তখন ছেলের দিকে তাকালেন। ইমন বাপ ছেলের ইশারায় এমন খোঁচাখুচি দেখে অপ্রস্তুত ভঙ্গিতে পাশ থেকে আলগোছে ধ্রুবর পেটে গুটা দিতেই ধ্রুব আবারও গম্ভীর হয়ে ভদ্রটির মতো স্যুপ খেতে লাগলো। সৌরভ এবার চোখ সরিয়ে অদিতির দিকে তাকালেন। ওনার তাকানোতে অদিতি জড়সড় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। এমনিতেই ধ্রুবর ওনার প্রতি এক একটা অসভ্য আচরণ দেখে অদিতি গুটিয়ে যাচ্ছিল। সৌরভ মমতা নিয়ে ডাকতেই ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। উনি বললেন, তুমি থাকছো তো এখানে, মানে হাসপাতালে? অদিতি এই ঘড়ির দিকে তাকালো। ওর যাওয়া লাগবে হোস্টেলে, বাড়ি থেকে হোস্টেলে কল যাবে। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি ঘন্টাখানেকের মধ্যেই চলে যাবো আঙ্কেল। সৌরভের এবার চিন্তা বাড়লেও তেমন মানা না করে বললেন, ওহ, তুমি থাকলে ভালো হতো। কারো কথা তো এই ছেলে শোনে না। যার নমুনায় আজকে আমরা সবাই হাসপাতালে বসে আছি, তোমার কথা হয়তো বা কানে নিলেও নিবে। কিন্তু ঠিক আছে, তোমার যেহেতু যাওয়া লাগবে, জোর করব না। ওর প্রতি খেয়াল রেখো মা, আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী। অদিতি সৌরভের শেষ কথার মানে বুঝলেন না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি আঙ্কেল। সৌরভ এবার হালকা হেসে অদিতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধ্রুবর দিকে এক পলক চেয়েই চলে গেলেন। উনি যেতেই ধ্রুব এক হাতে সুপের বাটি ধরে রেখে অপর হাতে অদিতিকে ও শিওরের পাশে টেনে বসিয়ে দিল। অদিতি এভাবে হাত ধরে হুট করে বসে ফেলানোতে ভ্রু কুচকে তাকালো ধ্রুবর দিকে।
চারিপাশে সবাইকে ইশারা করে নিভু নিভু গলায় বলল। এখানে যে মানুষ আছে খেয়াল করেন একটু প্লিজ। ধ্রুব সেসব পাত্তা দিল না, বরং সোজা ইমনের দিকে চেয়ে বলল। তাকে নিয়ে আরও আধা ঘন্টা পর আসা গেল না? কাকে নিয়ে? ইমন জানা সত্ত্বেও অবুঝ গলায় পাল্টা প্রশ্ন করল। ধ্রুব খাওয়া থামিয়ে ভ্রু কুচকাতে ইমন শুধরে গিয়ে গলা কেশে বলল। আরে আঙ্কেল স্যুপ কিনেছে, ঠান্ডা হয়ে যাবে সেজন্য আমাদের বাধা না মেনেই তোর মতো বড় বড় পা ফেলে চলে এসেছে। থামতে থামতেই সোজা তোর রুমে হাজির। আমরা কি করব এখানে? ইমন এবার ভ্রু বাঁকিয়ে হঠাৎ বাঁকা হেসে ঠাট্টা করে বলল। কেন, মুন্নি বদনাম হো গাই সিন চলছিল নাকি তোদের মধ্যে? আঙ্কেল কি বাই চান্স? অদিতি লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলল। ধ্রুব ভ্রু কুচকে থমকে বলল। শাট আপ ইমন। ইমন থেমে গিয়েও মিটমিট করে হাসছিল। সুমন পাশ থেকে টিটকারি করে বলল। কেন ভাই, লজ্জায় পড়ে যাচ্ছেন নাকি? আপনার এই লজ্জা পাইলে হেব্বি দেখায় কিন্তু, তাই না ভাবি? ধ্রুব অদিতির দিকে আর চোখে তাকালো। মেয়েটা লজ্জায় লাল মুখ নিয়ে ওপাশে চেয়ে বসে আছে, কিছু বলতেও পারছে না কাউকে। ধ্রুব এবার সুমনের মাথায় ভয়াবহ এক গাঁটটা মেরে বলল। আমার লজ্জা ফজ্জা নেই, কিন্তু আমার আশেপাশে যে বসে আছে তার আছে, তাই মুখ বন্ধ অ্যান্ড বেরো সবাই রুম থেকে। 3 ইডিয়টসের কেউই যেন এ কথা শুনলই না। যে যার জায়গায় আরাম করে হেলান দিয়ে বসলো বিছানায়। ইমন অলস ভঙ্গিতে বলল। ভাই আজ সারাদিন তোর জন্য অনেক ছোটাছুটি করেছি, আমাদের রেস্ট দরকার। রোম্যান্সের চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে কোঅপারেট কর প্লিজ। ধ্রুব চূড়ান্ত রেগে তাকিয়ে রইল এদের ন্যাকামোর দিকে। দাঁতে দাঁত পিষে কিছু বলতে যাবে তার আগে ইমন কিছু একটা হুট করে আবারও বসে গেল। হেঁটে টেবিলের উপর থেকে একটু আগে আনা দুটো গোলাপ নিয়ে বিছানায় বসলো। একটা অদিতির দিকে বাড়িয়ে অপরটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে চোখ টিপে বলল। আমার বন্ধু অ্যান্ড বন্ধুর সদ্য হওয়া গার্লফ্রেন্ডের জন্য দুটো গোলাপ আমার পক্ষ থেকে। অদিতি হেসে ফেলল। আলগোছে হেসে গোলাপটা হাতে নিয়ে ছোট করে বলল। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ধ্রুব গোলাপটা নিল না। ইমন ধ্রুবর হাতে এবার জোর করে একটা গোলাপ ধরিয়ে দিয়ে হেসে হেসে বলল। কংগ্রেস মাম্মা আপনার নতুন সিঙ্গেল জীবনের জন্য। অদিতির হাতে ইমন গোলাপ দিয়েছে, ও সেটা হাতে নিয়ে লজ্জায় চুপ করে বসে রয়েছে। আবার মাঝে মধ্যে আর চোখে ধ্রুবকে দেখছে। ফুল হাতে ধ্রুবকে দেখাচ্ছে ভীষণ বিরক্ত। ফুল তুলে ধ্রুবর জমেনি কোনোদিনও, এবারও হলো তাই। ধ্রুব ফুলটা কর্কশভাবে চেপে রেখেছিল হাতে, বিরক্ত ভঙ্গিতে বলল। তাই বলে ফুল নিব্বা বাচ্চা আমরা এখনো? ইমন অবাক হয়ে বলল। আরে ফুল হচ্ছে প্রেমিকের অজম্য সাথী। তোর না ভালো লাগলে অদিতিকে দিয়ে দে, ওর তো ফুল ভালো লাগে ভীষণ, রাইট অদিতি? অদিতি তাকিয়ে রইল, বলার চেষ্টা করলো। আমি ধ্রুব ফুল হাতে অদিতির দিকে ফিরল। অদিতিও তাকালো। ধ্রুব ফুলটা দেখিয়ে ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল। ফুল পছন্দ তোমার? নেবে এটা? বিদঘুটে লাগবে দেখতে ব্যাপারটা। অদিতি মানা করতে চাইল। ধ্রুব সেসবের ধার অবধি ধারল না। ও সোজা অদিতির কানের পেছনে ফুলটা গুজে দিয়ে বলল। পছন্দ হলে বলা উচিত, আনিয়ে দেবো ওকে। অদিতি ঘোর লাগা চোখে তাকিয়ে রইল অপলক ধ্রুবর দিকে। ওর চোখগুলো আবারও টলমলে হচ্ছে। এই প্রেমিক ধ্রুব এত মারাত্মক কেন? কেন সে সব কিছু ছেড়ে ছুড়ে অদিতির মতো মেয়েকে এভাবে মারাত্মকভাবে ভালোবাসতে জানলো? অদিতি সেই কখন থেকে হাতে থাকা ফুলটাই দেখে যাচ্ছে, কানের পেছনে ধ্রুবর গুজে দেওয়া ফুল। ভালো লাগায় শরীর মন ছেয়ে যাচ্ছে। ও ধ্রুব বাকিদের সঙ্গে গল্পে মশগুল। অদিতি এই যাত্রায় ঘড়ির দিকে চেয়ে বলল। আমার যাওয়া লাগবে এবার, হোস্টেলে কল আসবে বাড়ি থেকে। ধ্রুব গল্প থামিয়ে ঘড়ি দেখলো, ভ্রু কুচকেও বলল। সবে 6টা বাজে, এত দ্রুত কেন? আর একটু থাকো আমার কাছে, আই এম সিক, টেক কেয়ার করো আমার। ধ্রুবর এমন ছেলে মানুষই কথায় হেসে ফেলল অদিতি। হাসি থামিয়ে লাজুক গলায় বলল। বাড়ি থেকে কল আসবে আমার, আমাকে ওখানে না পেলে সমস্যা হবে। ধ্রুব হতাশ শ্বাস ফেলল। আবার পরিবারের অজুহাত, কিন্তু অদিতির দিকটা বুঝতে পেরে হার মেনে বলল। ঠিক আছে যাও, আমি তানিয়াকে বলে দিচ্ছি নিয়ে যাবে তো তোমাকে। অদিতি সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো। কাঁধের ব্যাগ নিয়ে আরেকবার ধ্রুবর দিকে তাকালো। অসুস্থ ধ্রুবকে এভাবে ছেড়ে চলে যেতে ও অপরাধ বোধ হচ্ছিল। ও ধীর গলায় বলল। আসি, ভালো থাকবেন, কাল আবার আসবো। ধ্রুব মাথা নেড়ে সায় দিল। অদিতি চলে যাচ্ছে। দরজা খুলে বেরিয়ে যাবার আগে আরও একবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখন ওর দিকে তাকিয়েছিল। অদিতির ঠোঁটে হালকা টেনে মুচকি হাসলো। ধ্রুবর তীক্ষ্ণ চোখে সেই হাসিতে নিমিষেই ঠান্ডা হয়ে গেল। ধ্রুব মোহিত দৃষ্টিতে অদিতির দিকে চেয়ে হালকা হাসলো। দুজনার হাসি দুজনার আজকের দিনটা পরিপূর্ণ করলো। অদিতি দরজা লাগিয়ে চলে গেল। ও যেতেই পাশ থেকে রাজন এবার বিরক্ত হয়ে বলল। ভাইরে, এমন অসুস্থ অবস্থায় ফেলে চলে গেল ভাবি।
আমার দুঃখ হইতাছে। ধ্রুবর মনটা খারাপ ছিল, তবুও উত্তর দিল। ওর ফ্যামিলি? পাশ থেকে সুমন থামিয়ে দিয়ে বলল, ভাই, আমার মনে হচ্ছে আপনার প্রেম সাকসেসফুল হবে না। ভাবি শেষ মুহূর্তে যদি আপনার সঙ্গে চিট করে, ওনার বাবার মতের পক্ষে যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। ধ্রুব চিন্তিত হলো না, হালকা হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলল, ওরা এমন করবে না, আর এমন মেয়েও না। ধ্রুবর বিশ্বাস দেখে সুমন ভ্রু কুঁচকে বলল। আপনি এত শিওর কিভাবে? ধ্রুব উত্তর দিল এ কথার। যদিও তেমন হতো, তাহলে আমাকে শুরুতেই আমার এত কষ্ট, এত ফিলিংস দেখে ও হ্যাঁ বলে দিত। বাকি যা হওয়ার হয়ে যেত, সেসবেরও ধার ধারে না। কিন্তু ও সেটা করেনি, ভবিষ্যতের ভয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে বারবার। এখন যখন ওই নিজে সবার সঙ্গে ফাইট করতে রেডি আমার জন্যে, ঠিক তখনও আমাকে হ্যাঁ বলেছে। আমি চিনি ওকে। শি উইল ডেফিনেটলি ফাইন ফর মি, ফর মাই লাভ। সুমন চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুবকে আজ বহুদিন পর এতটা খুশি দেখা যাচ্ছে। ওদেরও এটা দেখে ভীষণ ভালো লাগছিল, তাই কেউই এটা নিয়ে আর কথা বাড়ালো না তেমন। এবার ইমন পাশ থেকে বলল, এরপর রিলেশন তো হয়ে গেল মামা, জিতে গেলা তুমি। ধ্রুব উত্তর দিল না। রাজন বলল, ভাই, তন্ময়রে কি করবেন? ওরে এবার আমরা সবাই দেখালমু। কত বড় বড় কথাই না বলতেছে আপনার সামনে। ওর জিব্বা টেনে ছিঁড়া ফেলামো এইবার। আপনি একবার ডিসচার্জ পাইয়া যান। ধ্রুব এবার উত্তর দিল, বাঁকা হাসি ঠোঁটে রেখে রহস্য করে বলল। কালকে দেখা হচ্ছে ওর সঙ্গে, মেসেজ করে ওকে রেডি রাখতে বলিস। ইমন বলল। তোর ডিসচার্জ হবে পরশু, কাল কিভাবে? ধ্রুব পাত্তা না দিয়ে বলল, তুই জাস্ট তন্ময়কে আমার নামটা আর একটাবার মনে করিয়ে দে, বাকিটা আমি দেখে নিচ্ছি আগামীকাল। নাও তন্ময় ইজ গোয়িং টু ডিস্ট্রয় টোটালি বয়েজ ইজ ধ্রুব আমিন। ধ্রুব কপালের ব্যান্ডেজ নিয়ে ওই অসুস্থ অবস্থাতে আজ ভার্সিটির আড্ডাখানায় বহুদিন পর এসেছে। এতদিন পর ধ্রুবকে ভার্সিটিতে, অথচ অসুস্থ দেখে জুনিয়ররা একে একে এসে জিজ্ঞাসা করে যাচ্ছে। ওদের প্রিয় সিনিয়র ধ্রুব ভাইয়ের একই করুণ অবস্থা, চোখে দেখা যাচ্ছে না এসব। বুকটা যেন ফেটে যাচ্ছিল এক একজনের। ওরা সবাই দেখা করে যাওয়ার পর ধ্রুব ক্লান্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইমনকে বলল। তন্ময়কে বলিস নি ওকে আমি দেখা হতে চাইছি? ইমন এবার গড়িমসি করা শুরু করলো, অপ্রস্তুত গলায় বলল। বলেছিলাম তো, রাস্তায় মনে হয়। ধ্রুব শার্টের হাতা ফোল্ড করছে। ওর হাতের ঘন লোম ভেন্সগুলো ভেসে উঠেছে শ্যামলা তকটায়। ওর সামনে সাইনবোর্ড লাগানো, এখানে ময়লা ফেলবেন না। ধ্রুব ওসব মানে না। একটু আগে খেয়ে শেষ করা কোকের খালি বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। অলস ভঙ্গিতে সিগারেট ঠোঁটে চাপে লাইটার পকেট থেকে বের করলে ইমন দ্রুত ওর হাত চেপে ধরে। ধ্রুব এক হাতে লাইটার আর ঠোঁটে সিগারেট চাপা অবস্থায় এক ভ্রু উচালো। ইমন সরাসরি কড়া গলায় বলল, সিগারেট খাবি না একদম, অন্তত একটা সপ্তাহ ওয়েট করে নে না ভাই। ধ্রুব ইমনের কথাতে ভ্রু কুচকে ফেলল। পরপর ওর চেপে রাখা হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সিগারেটে লাইটার দিয়ে আগুন ধরাতে ধরাতে বলল। জ্ঞান ছাড়িস না, মাথা ঠান্ডা করা লাগবে। ইমন হতাশ, চূড়ান্ত হতাশ। তাইও না পারতে এবার আসল চাল চেলে দিল। বাঁকা হেসে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল। আচ্ছা, ভাবিরে কল দিব, জানাবো তার প্রেমিক ধ্রুব খাচ্ছেটা কি। ধ্রুব সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে তারপর ধোঁয়া ছাড়লো আকাশের দিকে। উদাস গলায় বলল। পাবি না এখন ক্লাসেও। ইমন হেসে হেসেই বলল। সমস্যা নেই, আমি ছবি তুলে রাখছি আপনার। আপনি যে সিগারেট খাচ্ছেন ভাবিরে বললে খবর আছে তোর। ধ্রুব বিরতি নিল, আঙ্গুলের ফাঁকে সিগারেট রেখে ভ্রু কুচকে তাকালো ইমনের দিকে। গাছারা ভঙ্গিতে বলল। তোর কি মনে হচ্ছে ধ্রুবকে ভালোবাসে দেখে সম্পূর্ণ ওর আয়ত্তে চলে গেছে? লিসেন, আমাকে এত সহজে বদলানো যাবে না। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ও এভাবে আমাকে এই রূপেই ভালোবেসেছে। ওর সমস্যা থাকলে নিশ্চয় আমাকে হ্যাঁ বলতো না। ধ্রুব কথাটা বলে আবারও সিগারেট ঠোঁটে চাপলো। ও পাশে ইমন হতাশ চোখে ওকে দেখতে লাগলো। মনে মনে ভাবে, এই যে আঙ্কেল এত আশা নিয়ে বসে আছেন, একদিন ধ্রুব ঠিক হয়ে যাবে। শেষ আশা যে দুরাশা হয়ে যাচ্ছে সেটা উনি জানলে কি হবে। মনে তো হচ্ছে না এই জেদি ধ্রুবকে অদিতি অবধি সোজা করতে পারবে। হঠাৎ দূরে তন্ময়কে একটা ফুলের বুকে হাতে ওদের দিকে আসতে দেখা গেল। ইমন ওকে দেখে কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। ওর ভয় হচ্ছে আজ ধ্রুব সব শুনলে কুরুক্ষেত্র বানিয়ে দেবে নির্ঘাত। ইমনের পিঠে কয় ঘা পড়বে কে জানে। তন্ময় এসে ওদের সামনে দাঁড়াতে ইমন গলা কেসে কিছুটা সরে দাঁড়ালো ধ্রুবর থেকে। ধ্রুব সিগারেট ততক্ষণে জুতা দিয়ে পিষে সোজা হয়ে দাঁড়িয়েছে, মুখোমুখি হয়েছে তন্ময়ের। তন্ময় যেন ধ্রুবর সব কিছুর ধার ধারলই না, সোজা ধ্রুবর হাতে ফুলের বুকেটা ধরিয়ে দিল। ধ্রুব বিস্মিত ভঙ্গিতে হাতে ধরে রাখা বুকেটা দেখে আবার তন্ময়ের দিকে ভ্রু কুচকে চাইল। তন্ময় গাল ভরে হেসে বলল। কংগ্রেচুলেশন ধ্রুব ভাই, অদিতি ভাবি ইজ ফাইনালি ইয়ার্স।
ধ্রুব এক হাতে বুকে নিয়ে থম হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের ভাবগতিও সুবিধার লাগছে না। তন্ময় মুহূর্তে এমন রং বদলে ফেলা ওকে অবাক করলো। রাজন পাশ থেকে এসব নাটক মঞ্চ দেখে তন্ময়ের দিকে তেড়ে গিয়ে বলল, ওই পোলা, ভাইয়ের পা ধরে মাপ চাওয়ানোর বদলে তুই ভাইরে কংগ্রেস জানাস, ট্রিক্স খাটাস ভাইয়ের লগে। তন্ময় হেসে হেসেই বলল, টিক্স? এটা আমি না, আমাদের ধ্রুব ভাই আর ওর বাবা খাটিয়েছে, মানে আমাদের খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিন। ধ্রুব ভ্রুকুচকে প্রশ্নবোধক চোখে চেয়ে রইল তন্ময়ের দিকে, জিজ্ঞাসা করলো। মানে? তন্ময় জবাব দিল অলস ভঙ্গিতে, আপনার সামনে থাকা ইমন ভাইকে জিজ্ঞেস করুন, সেই তো আমাকে টাকা দিয়েছে যেন আমি আপনাকে বাজির কথা বলে উস্কে দিই, রাইট ইমন ভাই? ইমন ঢোক গিলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ভ্রু বাঁকে ইমনের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো। তন্ময় এসব কি বলছে? ইমন শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলো। ভাই আমি বুঝিয়ে বলছি, তুই ঠান্ডা মাথায় আমার কথা শুনবি, ওকে? ধ্রুবর এখনো কিছুই বুঝতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে ইমন কোন ও সাহসে ওর বন্ধু হয়ে সৌরভের সঙ্গে তাল মিলিয়েছে। তবুও ইমনকেও আঘাত করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলল। হয়েছে কি বল। ইমন বলা শুরু করে। তুই অদিতির প্রতি শুরুর দিন থেকে দুর্বল ছিলি, এটা তুই স্বীকার না করলেও আমরা জানতাম। দেখেছি আমরা তোর পাগলামি। ওই দিন অদিতি অজ্ঞান হয়ে গিয়েছিল না, তুই ওকে অবস্থাতে দেখে ওর পাশে অবধি যাসনি। অবশ্য পরবর্তীতে গিয়েছিস যখন অন্য পুরুষ ওকে ছোঁয়ার চেষ্টা করেছিল। তুই নিজেকে অদিতির পাশে ভাবতেও হীনমন্যতায় ভুগছিলি। আঙ্কেল হয়তোবা সেটা বুঝতে পেয়েছে। উনি আমাকে একদিন ওনার অফিসে ডাকেন। আমি ওই দিন তোকে ভার্সিটি রেখে ওনার অফিসে যাই। আঙ্কেল আমাকে তোর অদিতির ব্যাপারে সব বলতে বলে। আমি সব বলি যে তুই ওকে ভালোবাসিস কিনা তুই শিওর না। তুই কখনোই আগাবি না অদিতির দিকে, চাইবি না তোর এই নষ্ট জীবনে কোনো মেয়ে আসুক। আঙ্কেল সেটা বুঝে আমাকে বলে, তুই যেমন রাগী জেদি, তোকে একমাত্র উস্কে দিতে পারলে অদিতির কাছে তুই যাবি, ওকে কনফারেন্স করবি। তাই আঙ্কেল নিজে আমাকে তন্ময়ের বাজির ধরার বুদ্ধিটা দিলেন। আমি ভাই বিশ্বাস কর, শুরুতে মানা করেছি কসম, কিন্তু আঙ্কেল চাইছিলেন তুই ভালো হ, সুস্থ জীবন কাটা। অদিতি ভালো মেয়ে, যে তোকে তোর এই নষ্ট জীবন থেকে ছিনিয়ে নিয়ে আসবে। অদিতির মধ্যে আঙ্কেল আশা দেখেছিলেন। আমিও তোর ভালোর কথা ভেবে শেষ অবধি রাজি হই। ওই ভার্সিটিতে এসে তন্ময়ের সঙ্গে কথা বলি, তন্ময় আমার পরিচিত হয়, রাজি হয়ে যায়, ব্যাস বাকিটা এ অবধি এসে পৌঁছে যায়। ধ্রুব হতভম্ব, ও চোখ কপালে তুলে শুনে যায় এসব। ওর ফিলিংস নিয়ে খেলা হচ্ছিল এতদিন। ধ্রুবর আগের মাথায় ইমনের দিকে তেড়ে যায়। ইমনের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, শালা তুই কেন আমার বাপের লগে মিলে এমন ফালতু বুদ্ধি করবি? তোকে তো আমি। ইমন ধ্রুবর কলার ধরে রাখা হাত দু হাতে চেপে বোঝানোর চেষ্টা করে। ভাই তোর বাপ তোর ভালো চায়, তুই আল্লাহর ওয়াস্তে এটা মানতে শিখ ধ্রুব। ধ্রুব ইমনের কলার চেপে ধরে চেঁচিয়ে উঠে আবারও বলল, দরকার নেই আমার তার লোক দেখানো ভালোবাসা। তুই আমার গার্লফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আমার বাপের সঙ্গে তোর কোন সম্পর্ক থাকতে পারে না। ধ্রুবর চোখ মুখ অস্বাভাবিক, রাগ মাথায় চেপে আছে। ইমন ওই রাগী চেহারার দিকে চেয়ে হেসে ফেলল, বলল, আঙ্কেল যে তোর বাপ, যে স্বীকার করছিস তাহলে। ধ্রুব ইমনের এ কথায় অতিষ্ঠ হয়ে ওর কলার ছেড়ে দিয়ে সরে গেল, আঙ্গুল উঁচিয়ে শাসালো। সে আমার বাবা নয়, হি ইজ জাস্ট আমার মায়ের হাজব্যান্ড। সে চিট করেছে আমার মায়ের সঙ্গে, নাথিং মোর। ধ্রুব তারপর বড় বড় পা ফেলে বাইকে গিয়ে বসে। ইঞ্জিন চালু করছে ইমন, সেটা দেখে দ্রুত এগিয়ে গিয়ে ধ্রুবর হাতটা ধরে বলল, ভাই আমি তোর ভালোর জন্যই। ধ্রুব ইমনের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে দিয়ে বলল, বারমে যা তুই আর তোর ভালোবাসা। যা এখন আমার বাপের সঙ্গে মিলেমিশে বুদ্ধির গোটান খোল, আমার কাছে আসার দরকার নেই। ধ্রুব কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করে শো শো আওয়াজে চলে গেল। কোথায়ও যেতে পারে জানে ইমন। ও যেতে ইমন তড়িঘড়ি করে অদিতিকে কল করলো। ওপাশে কল ধরলে ইমন বলল, অদিতি বোন আমার, তোমার প্রেমিক রাগ করে বাইক নিয়ে ভার্সিটি থেকে হাওয়া, কোথায় যেতে পারে আমি তোমাকে অ্যাড্রেস দিচ্ছি। ওর রাগটা কমাও গিয়ে, না হলে তুমি আমি সবাই ফিনিশড। অদিতি শুনে প্রশ্নবোধক গলায় বলল, কিন্তু ভাইয়া তার তো এখন হসপিটাল থাকার কথা, আমি হসপিটালের দিকে যাচ্ছিলাম এখন। ইমন অতিষ্ঠ গলায় ধ্রুবর নামে বলল, কি আর বোঝাবো তোমাকে, ওটা ধ্রুব অদিতি, ওর মতিগতি বোঝা কার সাধ্য। সমস্যা নেই, ধীরে ধীরে চিনে যাবে তুমি। এখন যাও, ওর রাগটা কমিয়ে দিয়ে আসো, না হলে ওর বাবার আজ আর রক্ষে নেই ওর কাছ থেকে। অদিতি সঙ্গে সঙ্গে ইমনকে শান্ত করতে বলল। জি ভাইয়া আমি যাচ্ছি, চিন্তা করবেন না।
বৃষ্টি নেমেছে মেঘলা আকাশ চিরে, নদীর তীরে জুড়ে কুয়াশার মতন ধোয়া, বাতাসে ভিজে যাওয়া মাটির গন্ধ। ধ্রুব বাইক থেকে নেমে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলো তার কপালে লুটিয়ে পড়েছে, শার্ট ভিজে গায়ে সেটে গেছে। বাইরেটা যতটা শান্ত দেখাচ্ছে, চোখে ঠিক ততটাই ঝড়ের মতো রাগ আর হতাশার ছাপ। ওই মনের কাছে এসব আশা করেনি। সৌরভ ইয়ামিনের দয়া ওর চায় না। সৌরভ ইয়ামিন ওর কিচ্ছু না, নাথিং। ধ্রুব আজ অব্দি যা পেয়েছে সব নিজের জোরে পেয়েছে, অদিতিকেও তাই। অথচ অদিতিকে পাওয়ার পেছনে অর্ধেক হাত যে সৌরভের, সেটা মানতেই চাইছে না ধ্রুব। হঠাৎ অদিতি ছাতা হাতে দাঁড়িয়েছে ধ্রুবর পেছনে। ওখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে কি করছেন ধ্রুব? ঠান্ডা লাগবে, ছাতার নিচে আসুন। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা অদিতির কণ্ঠে অনুনয়। চিন্তিত ধ্রুবর জন্যে ধ্রুব ভিজছে। ওর নাকের পাটা লাল টকটকে, চোখ মারাত্মক লাল হয়ে আছে। আজ জ্বর উঠবে নির্ঘাত। অদিতি আবারও বলল একই কথা। ধ্রুব জেদ কেন দেখাচ্ছেন? ছাতার নিচে আসুন প্লিজ। ধ্রুব যেন শুনতেই পায়নি। তার কপালের শিরাগুলো উত্তেজনায় টান টান হয়ে আছে। অদিতি আবার ডাকলো, ধ্রুব। ব্যাস এইটুকুই। ধ্রুব সঙ্গে সঙ্গে পেছনে ফিরে অদিতির দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ওর ছাতা ছুঁড়ে ফেলে দুহাতে চেপে ধরে ওর বাহু শক্ত ভঙ্গিতে। অদিতি ভয় পেয়ে গেল। চোখ ছোট ছোট করে ধ্রুবর রাগী সত্তা দেখতে থাকলো। ধ্রুব চিৎকার করে বলে, তুমি এখানে কেন? ওই লোকটা তোমাকে ইউজ করেছে, রাইট? খবরদার অদিতি, তুমি ধ্রুবকে ভালোবেসেছ। আমার পরিবার তোমার কাছে কিচ্ছু না। তুমি শুধু আমার কথা শুনে, অন্য কারো না। কেউ তোমাকে উস্কে দিলে আই সোয়ার আমি তোকে খুন করে ফেলবো। অদিতি কিছুটা হতভম্ব হলেও নিজেকে সামলে নিয়ে কম্পিত গলায় বলল, ধ্রুব ঠান্ডা হন, কি হয়েছে আপনার? কে উস্কাবে আমায়? ধ্রুব থেমে গেল। অদিতির ভয়ার্ত মুখের দিকে চেয়ে ওর অপরাধ বোধ হলো হঠাৎ। দ্রুত ওকে ছেড়ে দিয়ে সরে গিয়ে দুহাতে মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি সব দেখতে থাকে। তারপরও অনেকটা সাহস নিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার রাগ দেখুন, আকাশেরও সহ্য হয়নি তাই কেঁদে ফেলেছে। ধ্রুব মুখ থেকে হাত সরালো, অদিতির দিকে চেয়ে রইল। মিনিট কয়েক কেটে গেল। ধ্রুব এখন নিজের কপাল হাত দিয়ে চেপে ধরেছে। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখে চেপে রাখা হাতটা ধরল। আলতো করে ধ্রুবর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনি আমার প্রেমিক ধ্রুব, ব্যাস এইটুকুই আমি জানি আপনার ব্যাপারে। আমাকে আর বাদ বাকি কে কি বললো আমি জানি না, জানতে চাইও না কোনোদিন। ধ্রুব তাকিয়ে রইল অদিতির গোল গোল মুখের দিকে। ধ্রুবর প্রতি অদিতির আকর্ষণ ধ্রুবকে আবারও মুগ্ধ করল। ধ্রুবর তার রাগ হতাশা যেন ধুয়ে যেতে লাগলো বৃষ্টির জলে। অদিতির চোখে ভরসা, ভালোবাসা, যা ধ্রুব এতদিন খুঁজে ফিরেছে। বৃষ্টির শব্দ আরও তীব্র হয়ে উঠল। দুজনেই দাঁড়িয়ে রইল নদীর পাড়ে। যেন এই মুহূর্তটুকু থমকে গেছে। আকাশের গর্জনে পুরো পরিবেশ যেন কেঁপে উঠছে। হঠাৎ একটা বিকট বাজ পড়তেই অদিতি আচমকা ভয়ে ধ্রুবর পিঠ খামচে ওকে জড়িয়ে ধরে ফেলল। অদিতি ধ্রুবর বুকে মুখ গুজে চোখ মুখ শক্ত করে রেখেছে। ধ্রুব এমন ব্যবহারে থমকে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল যেন। ধ্রুব মাথাটা নামিয়ে অদিতির মুখের দিকে তাকালো। বৃষ্টির জল বেয়ে নামছে অদিতির মুখের কোণে। ওর মুখে ভয়ের রেখা স্পষ্ট। ধ্রুব আবারও আকাশের দিকে তাকালো। আকাশ চিরে বিদ্যুৎ নেমে আসছে। আর বৃষ্টির ধারা যেন আজ থামারই নাম নিচ্ছে না, যেন সুযোগ করে দিচ্ছে দুজন যেন আরও কাছে আসে। যতটা কাছে আসলে আর ফিরে যাওয়া যায় না। ধ্রুবর ভেতরে যেন এক নিষিদ্ধ ঝড় বইছে। এই পরিবেশে, এই মুহূর্তে সবকিছু তার ভেতরে সুপ্ত ইচ্ছেগুলোকে উস্কে দিচ্ছে। কিছু নিষিদ্ধ অনুভূতি তাকে গ্রাস করতে চাইছে। ধ্রুব ধীরে ধীরে অদিতির পিঠে হাত রাখলো, তারপর শক্ত করে তাকে নিজের কাছে টেনে নিল। ভিজে কাপড়ের ভেতর দিয়ে তাদের শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়ছে। একে অপরকে জড়িয়ে রইল অনেকক্ষণ। ধ্রুব কিছু সময় পর ধীরে ধীরে অদিতির ঘাড়ের উপর ঝুঁকল। তার ভেজা চুল সরিয়ে নরম ঘাড়ে আলতো করে একটা চুমু খেতে অদিতি চমকে উঠে ধ্রুবকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। ধ্রুব দাঁড়িয়ে রইল। তার চোখে এক অদ্ভুত নেশা খেলা করছে। অদিতি নিঃশব্দে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। তার চোখে আতঙ্ক, বিভ্রান্তি, ভয়ে ও ঘাড়টা এক হাতে চেপে ধরে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে অস্থির শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব এসব দেখে না। ওর কাছে মনে হচ্ছে হয়তো বা অদিতি লজ্জা পাচ্ছে। ও ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অদিতির কোমর আলতো করে ধরে ওকে আবারও নিজের কাছে টেনে আনলো। অদিতির ঠোঁট কাঁপছে, বুক ধরফর করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে। ধ্রুব অদিতির ভেজা ঠোঁটের দিকে একবার চেয়ে দেখলো। কি নেশা লেগে আছে কোমল ঠোঁটে, ধ্রুবকে আচ্ছন্ন করে দিচ্ছে যেন। ধ্রুব এবার অদিতির চোখের দিকে তাকিয়ে ঝুঁকে ফিসফিস করে বলল, আই কান্ট রেসিস্ট মাই সেলফ অদিতি, ক্যান আই কিস ইউ জাস্ট একবার? অদিতির সারা গা এই এক কথাতেই যেন জমে গেল। তার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট
ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। ধ্রুব অদিতির নীরবতাকে আবারও ওর লজ্জা ওর সম্মতি ভেবে ভুল করে বসলো। ধীরে ধীরে ধ্রুব এগিয়ে এসে অদিতির তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটটার দিকে। অদিতি চোখ খিচে ধ্রুব শার্টের বুক পকেটের অংশ শক্ত করে নিজের মুষ্টিতে চেপে রেখেছে। তাকে আটকাতে চাইছে কিন্তু তার হাতে যেন আর এক ফোঁটা শক্তি বেঁচে নেই। ঠিক যখন তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে, আবেশে ধ্রুব নাস্তানাবোধ। ঠিক তখনই অদিতি আচমকা ধ্রুবকে শক্ত করে ধাক্কা দিল। ধ্রুব চোখ খুলে কয়েক কদম পিছিয়ে গেল, হতভম্ব হয়ে তাকালো অদিতির দিকে। অদিতির চোখ রাগ। এই প্রথম ধ্রুবকে ওর অসহ্য লাগছে। অদিতির চোখে জল টলমল করছিল। ও ধ্রুবর হতভম্ব চোখ দুটোর দিকে চেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো শহুরে মেয়ে নই। এসব স্পর্শ, কিস, আমি আমার কাছে এসব আশা করবেন না। আপনার কাছে আমাকে ব্যাকডেটেড লাগতে পারে, মনে হতে পারে আমি কোনো গাইয়ামি, কিন্তু কিন্তু ধ্রুব, আমি অনেক ভীত এসব ব্যাপারে। আমি সরি। অদিতির গলা কাঁপছে। ও দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ফেলল। ধ্রুব দাঁড়িয়ে আছে। ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না এসব হচ্ছিল কি অদিতির ইচ্ছার বিরুদ্ধে। শিট। মনে মনে ধ্রুবর অপরাধ বোধ হলেও মস্তিষ্ক যেন চেপে ধরেছে। অদিতি তাকে ধাক্কা দিয়েছে, ওকে অপমান করছে। অদিতি কেন শুরুতে মানা করেনি, কেন চুপ ছিল? তাহলে ধ্রুব এত দূর নিশ্চয়ই আগাতো না। অদিতির চুপ থাকাকে ধ্রুব সম্মতি ভেবেছে। এটাতে ধ্রুবর দোষ কোথায়? রিলেশনশিপে তো এসব নর্মাল। তারপর ধ্রুব থামলো হঠাৎ। দোষ কি অদিতির? হয়তো বা ওরই। ওই এগিয়েছে। ধ্রুব থামলো, চোখ বুজে অন্য পাশে ঘুরে গেল। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিল আজ থেকে অদিতিকে ছুবে না, এক ফোঁটাও না। দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। পাশেই কোনো মসজিদে আসরের আজান হচ্ছিল। বৃষ্টি কমেছে সেই কখন। আকাশ তখন মেঘলা। অদিতি ভেজা গায়ে কোনো রকম শাল পেঁচিয়ে ছোট ছোট পা ফেলে হোস্টেলের করিডোর থেকে রুমের দরজার সামনে দাঁড়িয়ে জোরে এক নিঃশ্বাস ফেলল। গায়ে ভেজা জামা, লম্বা কোমর ছড়ানো চুল কয়েকটা কপালের কাছে লেপটে গেছে, অথচ চোখ দুটো যেন বৃষ্টির চেয়েও ভারী অস্থির। দরজা ঠেলে ভেতরে ঢুকলো অদিতি। ঘরটা অন্ধকার, রুমে তানিয়া নেই। অদিতি ভেজা গায়ে রুমে ঢুকে দরজা ছিটকিনি দিল। তারপর দৌড়ে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকাতেই দেখলো ধ্রুব বাইকের সিটে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সাদা শার্টটা ভিজে চুপচুপে হয়ে আছে, কয়েকবার হাঁচিও দিচ্ছে। অদিতি তাকিয়ে রইল। হঠাৎ ধ্রুব সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে উপরের দিকে তাকালো। অদিতি ওকে তাকাতে দেখে মুহূর্তেই সরে গেল জানালার আড়াল থেকে। ধ্রুব এলোমেলো পর্দা নড়াচড়া দেখে যা বুঝার বুঝে গেল। ও আর তাকালো না। একবারের জন্য একটা ম্লান হাসি দিয়ে সিগারেট ফেলে বাইক স্টার্ট দিল। বাইকের আওয়াজ শুনে অদিতি দীর্ঘশ্বাস ফেলে জানালার পর্দা টেনে দিল। ধ্রুব রেগে আছে এখনো, কিন্তু অদিতির এখানে দোষটা কি? ধ্রুব কেন বুঝতে চাইছে না ওকে? মন খারাপ করে অদিতির পিছনে ফিরতেই দেখে তানিয়া গামছা চুলে পেঁচিয়ে সামনেই দাঁড়িয়ে। ভেজা গায়ে অদিতিরকে সন্দেহে দৃষ্টিতে দেখে তানিয়া জিজ্ঞাসা করলো, কই ছিলি তুই? আর ভিজে এসেছিস? তোর কাছে না ছাতা থাকে সবসময়? অদিতি নজর লুকিয়ে দ্রুত শুকনো কাপড় ড্রয়ার থেকে নিতে নিতে বলল, বাইরে যাওয়া লেগেছে, ছাতা হারিয়ে গেছে। তানিয়া হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। পুরো রুমটা দেখে বলল, তুই রুমের কি অবস্থা করেছিস? এখন গোসল করে আবার সব মুছতে হবে। অদিতি শুকনো জামা কাপড় হাতে নিয়ে বলল, আমার ঠান্ডা লাগছে ভীষণ, ফ্যান চালিয়ে দাও, গোসল করে এসে মুছে দিচ্ছি। অদিতি মাথা নিচু করে শুকনো জামা নিয়ে বাথরুমে ঢুকে গেল। গরম পানির স্পর্শে কিছুটা স্বস্তি পেল। বুকের ভেতরে সে অস্থিরতা কমল না। ও অনেকক্ষণ পর জামা বদলে বেরিয়ে দেখে তানিয়া ফ্যান চালিয়ে ঘর মুছছে। অদিতি তানিয়ার হাত থেকে ঘর মোছার লাঠি নিয়ে নিজে মোছা শুরু করলো। তানিয়া চুল থেকে গামছা খুলে সেটা মেলে নিয়ে বিছানায় এসে বসলো। ব্যস্ত অদিতির দিকে চেয়ে হাসি মুখে বলল, ধ্রুব ভাইয়ের সাথে ছিলে? অদিতি ঘর মুছতে মুছতে একটু ইতস্তত করে বলল। হ্যাঁ। তানিয়ার কাছে অদিতিকে ঠিক লাগছে না। ও চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, সব ঠিক আছে তোদের মধ্যে? তোকে এমন শুকনো লাগছে কেন? অদিতির ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি বলবে সে? ধ্রুব বয়ফ্রেন্ড হিসেবে ভীষণ রাগী চেতি। ছোট মোটো অদিতির দ্বারা তাকে সামলানোই যাচ্ছে না আজকাল। আজ দুপুরে ধ্রুবর সেই রাগী চেহারা, কর্কশ কণ্ঠ আর চোখে সেই কাঠিন্য দৃষ্টি যেন এখনো তার সামনে ভাসছে। ধ্রুব এমন কেন? এতটা রাগী কেন হতে গেল? অদিতি বুঝতে পারছে না আদৌ ধ্রুবর সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু অদিতি তো বোকা, মনটা তো পুরোটাই দিয়ে বসেছে ওই রাগী জেদি ধ্রুবকে। ফ্যান অফ করে দিয়ে অদিতি বিছানায় বসলো। ছোট করে একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নিল। ধ্রুবর এখন অবধি কোনো মেসেজ কল আসেনি। অদিতি মনটা খারাপ করে ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ফোন বেজে উঠল। ও বাড়ি থেকে কল এসেছে। কল ধরতেই ওপাশে ফাহিমা বললেন, কি রে, তোকে কল দিচ্ছি দুপুর থেকে, তুই ধরলি না? অদিতি থামলো। কি জবাব দেবে ও?
কখনোই মিথ্যা না বলা অদিতির এবার মিথ্যাটাই শোনালো তার মাকে। বাইরে ছিলাম মা, ভার্সিটিতে কাজ ছিল। ফাহিমা বললেন। ও ভালো আছিস তো? অদিতি ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ, তোমরা? ফাহিমা কিছু বলার আগে পাশ থেকে ইফাজ ফোনটা কেড়ে নিল তার থেকে। শুরুতেই ভালো ও মন্দের ধার ধারলো, বলে বসলো। এই আপু, জানিস আজ গ্রামে বিচার বসেছিল। ওই যে রুমাপা আছে না, করিম চাচার মেয়ে, তাকে শাহেদ ভাইয়ের সাথে পাকড়াও করেছে সব। ফাহিমা বাকি কথা আর বলতে না দিয়ে তৎক্ষণাৎ ইফাজকে থামিয়ে ওর থেকে ফোন কেড়ে নিলেন। ধমকে উঠলেন ছেলেকে ফোনের মধ্যেই। একটা চড় দেব। এই ছেলে, তোর বয়স কত? এসব কথার কি তুই বুঝিস? সব সময় পাক নামি। তোর আব্বারে বলবো? ইফাজ হয়তো চলে গেছে, অথচ এই কথাগুলো আবারও অদিতির কানে আসলো। ভয় আগের নেয় অদিতির গলাটা যেন চেপে ধরলো। বর্তমানে সুখের আশায় অদিতি যে সবচেয়ে বড় ভুল করে বসে আছে। গলার স্বরটা এলোমেলো হয়ে এলো। জিজ্ঞাসা করলো, ওরা শাহেদ ভাইদের তো মানে করিম চাচার সাথে জমি নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল, তাহলে এইসব? ফাহিমা দীর্ঘশ্বাস ফেললেন। কি ঝামেলা? ছেলে মেয়ে ওরা আগেই লুকিয়ে বিয়ে করে ফেলেছে। আজ তোর বাবা বিচারে ওদের আবার সবার সামনে বিয়ে দিয়েছে। অদিতির কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। আর এক ঘরে? ফাহিমা জবাব দিলেন, না রে, এক ঘরে করেননি, বিয়ে তো করেই ফেলেছে। এখন আর কি বিচার করবেন? তাই তোর বাবা শাহেদকে চাকরি নিতে বলে বিয়ে দিয়ে আলাদা থাকতে বলেছেন। গ্রামেই আছে ওরা। তারপর অদিতি আর কিছুই শুনতে পারল না। পুরনো ভয়গুলো আবারও জেঁকে ধরেছিল ওকে। ফাহিমা নিজের মতো করে অনেকক্ষণ কথা বলে তারপর ফোন কাটলেন। ফোন কেটে যাওয়ার পর অদিতি বিছানায় বসে রইল। মাথার ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধ্রুব অদিতি সম্পর্কের এই টানাপোড়ানে শেষ কোথায়? অদিতি কি কখনো পরিবারকে লুকিয়ে ধ্রুবকে বিয়ে করার মতো সাহস আদৌ কোনোদিনও করতে পারবে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি আদৌ আছে? জানালার বাইরে আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অদিতির চোখে আবারও পানি জমতে দুহাতে অদিতি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এসব ভেবে কি হবে? বাকি যা হবার দেখা যাবে। অদিতি মলিন হেসে জানালার দিকে তাকালো। জানালার কাছে এখনো টপটপ করে জমে থাকা ফোঁটাগুলো গলে নামছে। হঠাৎ ওর মনে হলো, ধ্রুব এখন কি করছে? ও কি সুস্থ আছে? এমন রাগ নিয়ে বেরিয়ে গেছে, তার উপর ভিজেছে বৃষ্টিতে। ধ্রুব এমনিতেই ঠান্ডা লাগলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে শুনেছে অদিতি। আসার পর রেগে কল করেনি, মেসেজ করেনি। এত রাগে ছেলের। অদিতি না চাইতেও হার মানল। কল লাগালো ধ্রুবর নাম্বারে। ওপাশ থেকে একজন মধ্যবয়স্ক লোক কলটা ধরলেন। সালামু আলাইকুম। কে? অদিতি কিছুটা থামলো। কে কল ধরেছেন বোঝার চেষ্টা করলো, তারপর ও জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, এটা ধ্রুব নাম্বার। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে কথা ফুরাবার আগেই বললেন, জি, ধ্রুব স্যারের নম্বর এটা। আমি হারুন, ধ্রুব স্যারের বাসায় কাজ করি। আপনি কেডা? অদিতি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, ফ্রেন্ড। হারুন চিন্তিত গলায় বললেন, ও ফ্রেন্ড। আপা, স্যার খুব জ্বরে ভুগছেন, শুয়ে কাতরাচ্ছেন। আমি জলপট্টি দিচ্ছি তারে। বড় স্যার বিদেশে, বাড়িতে কেউ নাই। আপনারা কেউ এসে দেখা যান ওনারে। অদিতি মুহূর্তে ব্যাকুল হয়ে গেল। হবে না জ্বর? গতকাল এত বড় অ্যাক্সিডেন্ট করে দুদিন যায়নি, আজ আবার ঝুম বৃষ্টিতে ভেজা। অদিতি চিন্তা নিয়ে বলল, জ্বর? কখন থেকে জ্বর? বাইরে থেকে আসার পর থেকেই মুখটা লাল হয়ে গেছে, কয়েকবার বমিও করেছেন। অদিতির চিন্তায় শেষ হয়ে যাচ্ছে যেন। উঠে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। জিজ্ঞাসা করলো, চাচা সে কি কিছু খেয়েছিলেন? কোনো মেডিসিন? হারুন বিরস কণ্ঠে বলল, না আপা, কিছুই খায় নাই। বড় স্যার তো এখন কাতারে। আমি তো এসব বুঝি না, কি ওষুধ খাওয়ামু। অদিতি শুনে গেল। কি করবে এখন? অদিতি বলল, ধ্রুবর বাকি ফ্রেন্ডদের খবর দিয়েছেন? হারুন জবাবে হতাশ শ্বাস ফেলে বলল, বলছিলাম আমি, স্যার তো ডাইরেক্ট মানা করে দিছেন। আপনাদের বন্ধুদের মধ্যে কি কিছু হয়েছে আপা? অদিতির কণ্ঠ শুকিয়ে গেল। ও ছোট করে বলল, আপনি ওনার পাশে বসুন চাচা, আমি আসছি। অদিতি আর এক মুহূর্ত দেরি করলো না। হাত পা কাঁপছে ওর। ও ঘরে ছোট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিল। খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট টিফিন ক্যারিয়ারে সেসব ভরল। ড্রয়ার থেকে একটা বড় শাল জড়িয়ে নিয়ে তানিয়াকে বলে দ্রুত বেরিয়ে এলো। অদিতির টিফিন হাতে ধ্রুবদের বাড়ির সামনে দাঁড়ালো। বিশাল বাড়ি, নেম প্লেটে লেখা ইয়ামিনস ফ্যামিলি। অদিতি কলিং বেল বাজাতেই দরজা খোলা হলো। হারুন অদিতিকে দেখতেই মুহূর্তে চিনে ফেললো। বিস্ময় নিয়ে বলল,
আপনি অদিতি ভাবি না? ধ্রুব স্যার যারে ভালোবাসেন, একটু আগে আপনি আমারে কল দিছিলেন। অদিতি কিছুটা হকচকিয়ে গেল। এ বাড়ির সবাইকে অদিতিকে চিনে কিভাবে? ও তো কোনোদিন এ বাড়িতে পাও রাখেনি। অদিতি ইতস্তত করে বলল। আপনি আমায় কি করে চিনলেন? হারুন মৃদু হেসে বলল। আপনার ইয়া বড় একটা শাড়ি পরা ছবি ধ্রুব স্যারের রুমে টাঙানো আছে। আপনারে তো এই বাড়ির সবাই চিনে। আসেন ম্যাডাম, ধ্রুব স্যার রুমেই আছে, আমি আপনারে নিয়ে যাই। অদিতি লজ্জায় মাথা নিচু করে এগিয়ে গেল। ধ্রুবদের বাড়িটা বিশাল, অভিজাত পরিবেশ, দামি আসবাব, নিখুঁত সজ্জা, সবকিছুতেই পরিপূর্ণতা। অথচ বাড়ির ভেতরে এক ধরনের নিঃসঙ্গতা। কোথাও কোনো শব্দ নেই, শুধু দু একজন কাজের মানুষ বাড়িময় হাঁটাচলা করছেন। হারুন অদিতিকে এগিয়ে নিয়ে গেল ধ্রুবর রুমের দিকে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো তারা। অদিতি দেখলো ধ্রুব বিছানায় দুটো কম্বল জড়িয়ে শুয়ে আছে, কপালে জলপট্টি রাখা, মুখটা ফ্যাকাশে এবং রক্তিম। পাশে খাবার ঢেকে রাখা ট্রে, খাওয়া হয়নি তার এখনও বোঝা যাচ্ছে। রুমে বেডের ওপরে দেয়ালে কালচারাল প্রোগ্রামে অদিতি নীল শাড়ি পরে একটা বিশাল ছবি ফ্রেমে টাঙানো, যেখানে অদিতি গিটার হাতে হাসছিল কারোর সঙ্গে। অদিতির ছবিটা দেখে মনে মনে অস্বস্তি বোধ করলো। সবাই কি ভাবছে বাড়ির কে জানে। ও টিফিন হাতে এগিয়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুবর পাশে বেডে বসলো না, চেয়ার টেনে বসলো। হারুন বলল, আপনি খাবার আনছেন? দেন, আমি প্লেটে বেড়ে দিতেছি। হারুন অদিতির হাত থেকে টিফিন হাতে নিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই অদিতি চুপচাপ চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি শান্ত ইনোসেন্ট লাগছিল ধ্রুব ইয়ামিনকে, অথচ এই ছেলেটাই রেগে গেলে চারিপাশ লণ্ডভণ্ড করে ফেলে। অদিতি হাত বাড়িয়ে জ্বর দেখল। ইয়া আল্লাহ, চমকে হাত সরিয়ে ফেলল। এত জ্বর! অদিতির মন আরও ব্যাকুল হলো যেন। ও দ্রুত জলপট্টি দেওয়া শুরু করলো। কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই ধ্রুব বিড়বিড়ালো, মা, ঠান্ডা লেগেছে? অদিতির অস্থির হলো ভীষণ। ধ্রুবর চুলে হাত বুলাতে বুলাতে বলল, ধ্রুব, শুনছেন? ধ্রুব। ধ্রুব জবাব দিল না। হারুন ততক্ষণে এসে গেছে। ম্যাডাম, এই নেন, স্যারে খাওয়াইয়া দেন। আর কিছু দরকার হলে ডাকবেন আমাকে, আমি পাশের রুমে আছি। অদিতি হারুনের থেকে প্লেট নিল। হারুন হাতে করে বাড়ির মেডিসিনের বক্সও এনেছে। অদিতি বক্স থেকে নাপা বের করে রাখলো। হারুন বক্স রেখে দিল টেবিলে। অদিতির দিকে চেয়ে বলল, আপনি এত ভালো ম্যাডাম। ধ্রুব স্যার ভাগ্য করে এমন একটা লক্ষ্মী পাইছেন। হারুনের কথাতে অদিতি চুপ হয়ে গেল। মাথাটা নিচু করে শুয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো। মনে মনে ভাবলো, সত্যি বলতে আমি না, বরং সেই আমার জীবনের ব্লেসিং। হারুন চলে গেল। যাবার আগে দরজা হালকা করে ভিড়িয়ে দিয়ে গেল। রুমে এখন শুধুই অদিতি আর ধ্রুব। জানালার পর্দা হালকা দুলছে, রুমের বাতাস ভারী। ধ্রুব একটু নড়ে উঠল, যেন ঘুমের ভিতরে ওর অশান্তি হচ্ছে ভীষণ। অদিতি ধীরে ধীরে ধ্রুবর চুলে হাত রাখলো, ডাকলো আলতো গলায়, ধ্রুব, উঠুন, খেয়ে নিন, মেডিসিন নিতে হবে আপনার। ধ্রুব কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে চোখ খুলল। ঝাপসা দৃষ্টিতে শুরুতে অদিতির চিন্তিত মুখটা দেখতে পেল। অদিতি ওর দিকে ঝুঁকে আছে। ধ্রুব শুরুতে যেন বিশ্বাস করতে পারল না। ওর বাড়িতে ওকে না জানিয়ে অদিতির আসার মতো মেয়ে তো অবশ্যই নয়। তুমি এখানে কেন? ধ্রুব অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল। অদিতি খিচুড়ি ধোয়া ওঠা প্লেটে ফু দিতে দিতে বলল, আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি, এখন উঠুন, খেয়ে নিন। ধ্রুব মুখ কুঁচকে ফেলল। খাওয়ার কথা শোনা মাত্রই মুখটা সম্পূর্ণ তেতো হয়ে আছে ওর। মজা পাচ্ছে না কোনো খাবারে। ও চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, খাবা না? ক্ষুধা নেই? অদিতি এবার রাগ দেখিয়ে বলল, আমি অনেক কষ্টে বানিয়ে এনেছি, আমার আনা খাবার নষ্ট করবেন আপনি? ধ্রুব চুপচাপ অদিতির রাগী মুখের দিকে তাকিয়ে রইল। এই রাগে ভরা মুখটা যেন অদ্ভুত ঠেকল ওর কাছে। মায়ের পর কেউ কখনো এভাবে তাকে যত্ন করেনি। অসুস্থতার দিনগুলোতে সে বরাবরই একা থেকেছে। দরজাটা বন্ধ করে নিজেকে পৃথিবী থেকে আলাদা করে রেখেছে। সৌরভ, ইয়ামিনকেও দূরে রেখেছে। কিন্তু আজ অদিতি তার রুমে বসে তাকে এভাবে শাসন দেখাচ্ছে। এসব ধ্রুবর জন্যে নতুন একদম। ধ্রুব এসবে অভ্যস্ত নয়। অদিতি ধ্রুবকে এখনো শুয়ে থাকতে দেখে আবারও চোখ রাঙালো, বলল, আপনি উঠবেন না? আমি খাবার নিয়ে বেরিয়ে যাব ঘর থেকে। ধ্রুব অসুস্থতার মধ্যেও মলিন হাসল। রাগী অদিতিকে ওর মারাত্মক লাগছে। ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলে অদিতি সাহায্য করলো তাকে। ধ্রুব বালিশ পেছনে দিয়ে আরাম করে বসলো। ক্লান্ত দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে বলল, দাও। অদিতির ঠোঁটে এবার হাসি ফুটল। ও প্লেট এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব চামচ দিয়ে খেতে শুরু করলো। খিচুড়ির ধোয়া উঠছে। ধ্রুব এক চামচ খাবার মুখে নিচ্ছে। অদিতির চোখের সামনে যেন পুরো দৃশ্যটা ভয়াবহ সুন্দর দেখালো।
ধ্রুব ওর হাতের বানানো খাবার এই জ্বরের মধ্যেও তৃপ্তি নিয়ে খাচ্ছে। অনুভূতির আঁচড় অদিতির মনে এবারেও দাগ কেটে গেল। ও নির্নিমেষ চেয়ে দেখতে লাগলো খাওয়া। ধ্রুব খাওয়া শেষ করে প্লেটটা অদিতির দিকে বাড়িয়ে দিল। অদিতি মেডিসিন এগিয়ে দিল। ধ্রুব ওষুধ খেয়ে নিল। অদিতি কিছুক্ষণ চুপ করে রইল। ধ্রুব খাওয়া শেষ করে ক্লান্ত ভঙ্গিতে বেডে হেলান দিল। অদিতি বলল, শুয়ে পড়বেন? ধ্রুব উত্তর দিল, না, বসে কিছুক্ষণ। অদিতি এবার সাহস সঞ্চয় করে বলল, আপনার সাথে ইমন ভাইদের কি কোনো সমস্যা চলছে? ধ্রুবর ভ্রু কুঁচকে গেল। মাথাটা এতক্ষণ ধরেছিল। অদিতির কথা শোনা মাত্রই ওর চোখে মুখে যেন ছড়িয়ে গেল সেই মাথা ব্যথা। ধ্রুব ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করল। তোমাকে কে জানিয়েছে? অদিতি ঠোঁট চেপে উত্তর দিল, হারুন চাচা। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ শীতল। ও সেভাবেই জবাব দিল, শাস্তি দিচ্ছি কিছু বলার জন্য, কদিন পর সব ঠিক হয়ে যাবে। অদিতি শ্বাস আটকে শুনে গেল কথাগুলো। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতি চোখ ছোট ছোট করে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করে ভয়ে ভয়ে প্রশ্ন করল, আর আমার উপরেও কি আপনি এখনো রেগে আছেন? ধ্রুব ভ্রু তুলে তাকালো। অদিতির দিকে শীতল চোখে চেয়ে হেয়ালি করে বলল, রাগ করার মতো কিছু কি করেছো তুমি? অদিতি মৃদু কণ্ঠে বলল, আজ দুপুরে নদীর পাড়ে। ধ্রুব কথাটা শেষ করার সুযোগ দিল না। হাতে থাকা পানির গ্লাস টেবিলের উপর রেখে ঠান্ডা গলায় বলল, জানি না আমি কিছু। ধ্রুবর কণ্ঠে যে রাগ ছিল সেটা বোঝাই যাচ্ছে। অদিতির বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ধ্রুবকে এভাবে এড়িয়ে যেতে দেখে তার কান্না পেয়ে গেল। সে ধ্রুবর হাতটা আলতো করে ধরে ফেলল। সরি ধ্রুব, আপনি রাগ করেছেন আমি জানি। আপনি আমার উপর রাগ না করলে এভাবে শান্ত গলায় কথা বলতেন না। ধ্রুব অদিতির চেপে রাখা দুজনার হাতের দিকে একবার চেয়ে অদিতির গোলগাল মুখের দিকে তাকালো। অদিতির চোখে অনুময় অপরাধবোধ স্পষ্ট। ধ্রুব হতাশ শ্বাস ফেলল সেটা দেখে। শীতল গলায় সোজাসুজি একটা প্রশ্ন করল, অদিতি, আজ অব্দি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি? একবারের জন্যও? অদিতি সঙ্গে সঙ্গে বলল, ধ্রুব আমি। ধ্রুব কথা থামিয়ে আবারও দৃঢ় গলায় প্রশ্ন করল, ফার্স্ট অ্যান্সার মাই কোশ্চেন, হ্যাঁ কি না? অদিতি মাথাটা নিচু করে বলল, না। ধ্রুব এবার কিছুটা রাগ নিয়ে বলল, তাহলে সেদিন কেন তুমি আমাকে ধাক্কা দিলে? কেন তোমার আচরণে মনে হলো আই এম ব্লাডি প্রিজার, যে তোমাকে জোর জবরদস্তি করছে? অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম, চাইনি আমি? অদিতি মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। তার গলা কাঁপছে। ও উত্তর দেওয়ার চেষ্টা করলো, ধ্রুব আমি সেটা ভেবে ধাক্কা দিইনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হাসলো। ভয়? আমাকে ভয় পেয়েছিলে তুমি? তোমার কি মনে হয়েছে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে? ওহ গড অদিতি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে জাস্ট শোয়ার জন্য আমি এতটা কষ্ট করিনি। তুমি একবার বলতে এসব তুমি চাও না? আমি একবারের জন্য তোমাকে টাচ করতাম না। তুমি আমার ব্যাপারে এসব ভাবলে বা কিভাবে? জাস্ট স্পিচলেস। অদিতি টলমলে চোখে চেয়ে অধৈর্য গলায় বলল, ধ্রুব প্লিজ আমায় ভুল কেন বুঝছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এইসব চান। শহরে না থাকায় হয়তো আমি এইসব নিতে পারছি না। ধ্রুব বিয়ের আগে এসব ব্যাপার নিয়ে আমি ভয় পাই ভীষণ। আমি ওরকম আপডেটেড মেয়ে ছিলাম না কোনোদিনও। ধ্রুব এবার সরাসরি অদিতির দিকে তাকালো। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে বলল, ও সব কিছুর মূলে এক বিয়েই। বিয়ে হলে তোমার ভরসা হবে, ধ্রুবর ক্যারেক্টারলেস নয়। ওকে দেন, লেটস গেট ম্যারিড। আজকে এই মুহূর্তেই হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।